আমাদের দেশে আয়ের কোনো অভাব নাই। আমাদের একটা টাকাও বিদেশ থেকে আনার কোনো প্রয়োজন নাই। বিলিভ ইন মি মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, ইফ এনি, একটা টাকা একটা পেনিও বিদেশ থেকে আনার প্রয়োজন নাই। আমাদের 18 কোটি লোকের দ্বারা যে আয় হবে, এই আয় খেয়ে দেশের উন্নতি করে আপনি এই টাকা বিদেশে রপ্তানি করতে পারবেন। চ্যালেঞ্জ করতে পারি আমি, আমাকে দিয়ে আরো একটা সরকার গঠন করান, আমি 5 বছরে যদি এই দেশে অভাবমুক্ত না করতে পারি, আমাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আমি প্রস্তুত আছি। সেখানে সততা দরকার, অনেস্টি দরকার, কোরআনের আয়াতের দরকার। যেটা যে সাবজেক্ট, এই অর্থনীতি কিছুই না। অর্থনীতি অতি সাধারণ একটা বিষয়। আপনি আয় করবেন এবং ব্যয় করবেন, আয় আর ব্যয়, এটি তো অর্থনীতি নাকি? এটা কঠিন বিশদ একেবারে চিন্তা গবেষণা করে বলতে হবে তা নয়। আয় করবেন, ব্যয় করবেন। এই আয় এবং ব্যয় সম্পর্কে আপনার আমার সৃষ্টিকর্তা বলে দিয়েছেন যে তোমরা কিভাবে আয় করবে এবং কিভাবে ব্যয় করবে। এখানে আমার শ্রদ্ধেয় এক ভাই আছেন, ভাই আপনার নামটা ভুলে গেছে, আমি আপনাকে খুব শ্রদ্ধা করি। হ্যাঁ, রাইট। আমাদের দেশে বামপন্থী রাজনীতি আছে, আবার ডানপন্থা রাজনীতি আছে। আবার অনেককে ডানপন্থী রাজনীতিকে বলে মৌলবাদ কিংবা উগ্রবাদ, আরো অনেক কিছু বলে। আবার ডানপন্থীরা বামপন্থীদেরকে বলে যে তারা কমিউনিজম কায়েম করতে চায়, যেখানে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয় কিংবা নানা ধরনের সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই পারস্পরিক একটা দোষারোপ চলছে। এখন যদি আমি বলি আপনি যেই কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির আইন আপনাকে মানতে হবে, যদি আপনি না মানেন তাহলে কি আপনি সেই কোম্পানিতে চাকরি করতে পারবেন? মুসলমান হিসেবে আমরা যারা নিজেরা শপথ করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শপথটা মানে কি? আপনি তো নিজেকে আল্লাহর কাছে সারেন্ডার করে দিলেন। এই আল্লাহর কাছে সারেন্ডার করার পরে আপনার নিজস্ব কোনো উইল থাকে না। আপনাকে আল্লাহ যা করেছেন, অর্থাৎ আল্লাহর কোম্পানিতে আপনি চাকরি করেন, আপনি আল্লাহ যা বলেছেন, আপনার মালিক যা বলেছেন সেটা শুনতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, একেবারে সোজা, জলপথ তরল। এখন আসুন আমি দু একটা পয়েন্ট বলে শেষ করে, আপনাদের সময়ের একটু স্বল্পতা আছে। আমারও আরেকটা সেমিনারে 3টার সময় ইনভাইটেশন ছিল, আমি সেখানে যাব, ওখানে ইনশাআল্লাহ। দেখুন, অর্থনীতির ভাষায় বলা হয় ওয়ান্ট ইজ আনলিমিটেড, অভাবের কোনো শেষ নাই, কিন্তু সম্পদ সসীম, অভাব অসীম। এখন এই সসীম এবং আরেকটা ইকোনমিক্সের কথা আছে, আমরা প্রবাদ হিসাবে সেটা বলি, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝে ব্যয় করো। এখন এই যে ব্যয় করব, আয়টা কি সেটা তো নির্ধারণ করতে হবে, আমাদের সেটা ঠিক করতে হবে। আমাদের দেশে আয়ের কোনো অভাব নাই। আমাদের একটা টাকাও বিদেশ থেকে আনার কোনো প্রয়োজন নাই। বিলিভ ইন মি মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, ইফ এনি, একটা টাকা একটা পেনিও বিদেশ থেকে আনার প্রয়োজন নাই। আমাদের 18 কোটি লোকের দ্বারা যে আয় হবে, এই আয় খেয়ে দেশের উন্নতি করে আপনি এই টাকা বিদেশে রপ্তানি করতে পারবেন। চ্যালেঞ্জ করতে পারি আমি, আমাকে দিয়ে আরো একটা সরকার গঠন করান, আমি 5 বছরে যদি এই দেশে অভাবমুক্ত না করতে পারি, আমাকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আমি প্রস্তুত আছি। সেখানে সততা দরকার, অনেস্টি দরকার, কোরআনের আয়াতের দরকার, যেটা বাস্তবায়ন করতে হবে আপনাকে। আমি কোন সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে কথা বলছি না, আপনার কখনো সেটা আপনারা চিন্তাও করবেন না। দেখুন, গত সরকার, এই এখন আমরা বসে আছি, প্রতিটা সেকেন্ডে আপনার ওই ঝর্ণার পানি পড়ে না, ওই যেমন পদ্মা অথবা গঙ্গা নদীতে পানি আসে না বর্ষাকালে, এই পানির মতো মানুষের কাছ থেকে টাকা পড়তেছে সরকারি ফান্ডে। 18 কোটি লোক প্রতি মুহূর্তে ট্যাক্স দিচ্ছে। ট্যাক্সকে হারাম বলেছে আমার ভাই, সেই ট্যাক্সটাকে অন্যভাবে আমরা ব্যাখ্যা করলে আবার হারাম হবে না। 18 কোটি লোক ট্যাক্স দিচ্ছে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা আছে সেও ট্যাক্স দিচ্ছে। কিভাবে? তার মায়ের জন্য যে খাবারটা কিনতে হয়েছে 15% ভ্যাট দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন। হাজার হাজার কোটি টাকা প্রতিদিন আয় হচ্ছে। যাচ্ছে কোথায়? যাচ্ছে হলো গণভবন, বঙ্গভবন, সরকারি অফিস, চোর বাটপার, চুরি ডাকাতি রাহাজানি। এই যে শুনলেন হাজার হাজার
$3000 দিয়ে চামড়ার জুতা কিনে, কুমিরের চামড়ার জুতা কিনে, তাও 1 জোড়া 2 জোড়া নয়। টাকা কার? আপনার আমার। হাসিনার মেকআপের জন্য কত টাকা খরচ হয়েছে আপনি জানেন? প্রত্যেক দিন এই থুবড়া বুড়ির, 80 বছরের বুড়ি চামড়া থুবড়া খেয়ে গেছে। জনগণের টাকা খরচ করে সে মেকআপ করতো, তার মেকআপ ম্যান ছিল 10 জন। কার টাকা? তার গণভবনে মেইনটেনেন্স খরচ, সিকিউরিটির খরচ পার সেকেন্ডে কয়েক কোটি টাকা। গণভবনে চুপমুখে আপনি পালতেছেন। গণভবনের ব্যয় কত? একটা গরিব দেশ, আপনি কি বিলাসিতা করতে পারেন? অথচ ব্রিটেনের প্রধানমন্ত্রীকে পালতে কয় টাকা লাগে? কানাডার প্রধানমন্ত্রীকে পালতে কয় টাকা লাগে? টাকা লাগে না। আমরা অপচয়ের খাতগুলো যদি বন্ধ করতে পারি, অবশ্যই আমাদের দেশের টাকার অভাব হবে না। আমাদের যে সমস্ত ছেলে মেয়েরা বিদেশে পাঠাচ্ছি, তাদেরকে যদি আমরা সুপ্রশিক্ষিত করে, স্কিল করে বিদেশে পাঠাই, ডলারের ফোয়ারা বইতে থাকবে আমাদের দেশে, ডলারের অভাব হবে না। আমরা কেন বিদেশের সাহায্যের দিকে আমরা তাকিয়ে থাকবো, যে সাহায্যের ঋণ শোধ করতে করতে আমাদের জীবন, যেটা হাসিনা রেখে গেছে আমাদের জন্য। প্রিয় ভাই বোনেরা, অনেকে উন্নয়নের জোয়ার দেখেছেন। কি উন্নয়ন দেখেছেন? 15-16 বছর যদি একটা রহিমউদ্দিন করিমউদ্দিনকেও সরকারে বসানো হয়, কাজটা কি তার কাজটা কি? সে কাজগুলো করতে হবে তাকে। দেশের কোনো অভাব হবে না। শুধু প্রয়োজন হলো আমাদের মাইন্ডসেট করা। আমি বলবো, বামপন্থী বুঝি না, ডানপন্থী বুঝি না, কোনো কিচ্ছু আমি বুঝি না। আমাদের দেশের জনগণের ঐক্যের প্রয়োজন। খালিকুজ্জামান ভাই আছেন, আরো অন্যান্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আসুন না আমরা একটা কমন একটা প্ল্যাটফর্মে আসি, যে আমরা রাজনৈতিক বিভেদ থাকুক আমাদের, আমরা একসাথে বসবো, একসাথে খাবো। মাওলানা সাহেবের সাথে একজন বামপন্থী বসাতে কোনো অসুবিধা নাই। মাহমুদুর রহমান নান্না ভাই বসলেন, খালিকুজ্জামান ভাই বসলেন, আর আমাদের যারা মাওলানা ইয়েরা আছেন। আবার চোর মাওলানা হলে হবে না। দেখেন না, যে রুহুল আমিন নামে একটা ভণ্ড, সে পরিকল্পিতভাবে জাতীয় মসজিদে পালিয়ে গেলি, তো গেলি, চলে গেলি, তুই আবার কেন আসলি? তুই জুম্মার নামাজ পড়ানোর জন্য আবার ওই ছাত্রলীগের গুন্ডা বাহিনীকে হুজুরদের ড্রেস পরায় নিয়ে আসছে, যাতে মারামারি হয়। জাতীয় মসজিদের এই দৃশ্যটা সারা বিশ্বে দেখানো হবে, যে দেখেন এই দেশে মৌলবাদীরা দখল করে ফেলেছে। আপনাদের বুঝতে হবে, প্রত্যেকটা সেকেন্ডে এই দেশের বিরুদ্ধে আমাদের প্রতিবেশী দেশের লোকেরা এবং তাদের লেসপেন্সার আওয়ামী লীগের মাধ্যমে এখানে ষড়যন্ত্র হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের উপরে নানা জুলুম অত্যাচার চলছে, আপনারা জানেন না। এবং কারা করছে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখানে পরিচালিত হচ্ছে। পাহাড়ি ছাত্র পরিষদ, রাশেদ খান মেনন, ইনু, ভিনু, ঘিনু, এই কুত্তার বাচ্চারা, সরি আই টু সে, দে হ্যাভ রুইনড দিস কান্ট্রি এবং দে উইল বি রুইনিং, because they don't work for the people of this country. They do not love this country. They do not love the people of this country. They do not love the soil of this country. They are the induct of India. They are the product of India, and their assignment is to ruin this country and making the part of India অখণ্ড ভারতের অংশ। আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আমি মনে করবো আমার স্ল্যাং ইউজ করেছি, আমি সেজন্য ক্ষমা চাই। কেননা এই স্ল্যাংয়ের চেয়েও আরো আপনাকে হাসিনাকে কি আপ্যায়ন করে কথা বলবেন? হাসিনাকে কি একদম মুখের মধু দিয়ে কথা বলবেন? যারা হাজার হাজার খুন করেছে, ইনু করেছে, মেনন করেছে, এরা এদের রেসপেক্ট করেছে, সেই শহীদদের কথা চিন্তা করে দেখুন, যাদের পরিবার আজ পথে পথে ঘুরছে, হাজার হাজার পরিবারকে ধ্বংস করেছে হত্যা করে। আপনারা মনে করুন, সেই কয়েক সহস্র লোককে নির্মমভাবে আহত করেছে, মাথার খুলি উড়ে গেছে, চোখ উড়ে গেছে, হাত উড়ে গেছে, বাম পা উড়ে গেছে, ডান পা কাটতে হয়েছে। তাদের কেউ দেখাশোনা করার কেউ নাই, হসপিটালে তাদের টাকা নাই চিকিৎসা করার জন্য। আজকে তাদের কথা মনে রাখবেন। এই তাদেরকে অবস্থা করার জন্য, আমাদের এই দেশকে ধ্বংসের পথে নেওয়ার জন্য যারা দায়ী, তাদেরকে আদর আপ্যায়ন করার কোনো কারণ নাই। তারা আপনাদেরকে করে নাই, তারা আপনাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। সুতরাং আমি হিংসা, এখানে বিদ্বেষ ছড়াতে আসি নাই। আমি এসছি এই দেশকে একটি সোনার বাংলা করার, শান্তির দেশ করার। শান্তি থাকবে, সুখ থাকবে, মানুষের মধ্যে ভালোবাসা থাকবে, সম্প্রীতি থাকবে, ভ্রাতৃত্ববোধ থাকবে, কংগ্রেসশিপ থাকবে। তাহলে এই দেশ হবে বিশ্বের অনন্য একটি দেশ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তা করার এবং তা আমাদের
আমাদের সাহায্য করার জন্য তার কাছে প্রার্থনা করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিদায় নিচ্ছি, আপনারা আমাকে